স্লাইডটা দেখা যাচ্ছে? জি হ্যালো? যাচ্ছে। আচ্ছা। তো আমাদের এই কোর্সটার নাম হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা এটা খেয়া যে আমাদের একটা প্রজেক্ট আছে, খেয়া স্মার্ট ওয়ার্ক সিরিজের এই প্রজেক্টের আওতায় আমরা এই কোর্সটা নিব। তো এখানে নাজমুল হাসান স্যার এবং সুমিত এবং সিএসএর যে টিম আছে, পুরো টিমকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। তো আমরা শুরু করে দিচ্ছি। তো সবার তো সাইবার সিকিউরিটি এই বিষয়টা সম্পর্কে তো সবার মোটামুটি ধারণা আছে, তাই না? যেহেতু আমরা সবাই কর্পোরেট লাইফের সাথে পরিচিত এবং আমরা একটা কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি। কম্পিউটার বা ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই কাজ করি, তাই না? এক মিনিট, কেউ মনে হয় লবিতে আছে নাকি? তো আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে সাইবার সিকিউরিটির কিছু বেসিক, তারপর কিছু টিক্স যেগুলি আমরা ফলো করলে সাইবার সিকিউরিটির যে অ্যাটাক গুলো থেকে আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে সেভ করতে পারি। দাদা নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যালো? হ্যাঁ, আমার কথা ক্লিয়ার বোঝা এখন যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্ক্রিনটা এখন আর দেখা যাচ্ছে না আরকি। আমি এই স্ক্রিনটা দিচ্ছি আবার। আচ্ছা, আমাদের মূল টপিকস গুলো হচ্ছে, প্রথমে আমরা সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। তারপরে সাইবার সিকিউরিটি আমাদের কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। তারপরে কিছু কমন থ্রেট আছে, আসলে যে থ্রেটগুলো আমরা ফেস করি আমাদের অফিসে যখন আমরা কাজ করি, আমাদের ইন্টারনেটে অথবা মেইলে বা ডাটায়, এবং অথবা আমাদের পার্সোনাল লাইফে যারা মোবাইল বা গ্যাজেট ইউজ করি, সবাই এ ধরনের থ্রেট আমরা ফেস করি, সেই থ্রেট নিয়ে আলোচনা করব। তারপরে থ্রেটের মধ্যে আছে ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ফিশিং, ইমেল সিকিউরিটি, তারপর পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট সেফটি কিভাবে আসলে করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর ডিভাইস এবং ডাটা প্রোটেকশনের বিষয়ে আলোচনা করব। তারপর ইনসিডেন্ট যদি একটা ঘটে যায় আসলে, তাহলে কি করা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আসলে যে প্র্যাকটিসগুলো আমাদের ফলো করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা সবাই পরিচিত। তারপর আমি একটু ছোট করে বলে দিই, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আছে আমাদের সাইবার ওয়ার্ল্ড, সাইবার অ্যাটাক অ্যান্ড সাইবার সিকিউরিটি। তো সাইবার ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি? যে আমাদের যে ডিজিটাল যে প্ল্যাটফর্মটা, যে ডিজিটাল যে ভার্চুয়াল যে ওয়ার্ল্ড, মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই ওয়ার্ল্ডটাকে বলা হয় ডিজিটাল, মানে সাইবার ওয়ার্ল্ড অথবা ডিজিটাল ওয়ার্ল্ড। এই সাইবার ওয়ার্ল্ডের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছেন, মানে আপনি একটা পৃথিবীর গ্লোবালাইজেশনের একটা পার্ট হয়ে গেছেন। আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে কোনো ইনফরমেশন আপনি নিতে পারতেছেন অথবা আপনি দেখতে পারতেছেন। তো এটাই হচ্ছে আমাদের সাইবার ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ডের মধ্যে আমাদের কম্পিউটার আছে, যে ধরনের ডিজিটাল গ্যাজেট, কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আপনার হোম হোম অ্যাপ্লায়েন্স আছে এগুলির মধ্যে। তো সব কিছুই আমাদের এই সাইবার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। তো এই সাইবার যেহেতু একটা ওয়ার্ল্ড, আমাদের ভার্চুয়াল একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, তো এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটা তো অবশ্যই কিছু প্রবলেমও থাকে। কারণ যখন একটা কিছু ভালো কাজের জন্য সৃষ্টি হয়, তার পাশাপাশি কিছু মন্দ কাজের জন্য কিছু রেডি থাকে। তো সেই রেডির জন্য কিছু অ্যাটাক তৈরি হয়। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? দাদা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, ওকে। আচ্ছা, সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাকটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল যে জগতে আমরা বসবাস করি, আমাদের যে কম্পিউটার, ল্যাপটপ, আমাদের গ্যাজেট, এগুলোতে যে ডিজিটাল যে অ্যাটাকগুলো হয়, মানে আমাদের ডাটা ম্যানিপুলেশন অথবা আমাদের যে ক্রেডেনশিয়াল হ্যাক অথবা আমাদের যে ডাটা চুরি হয়ে যাওয়া, এগুলিকেও বলা, এগুলি
যে অ্যাটাকগুলো হয় এগুলিকে হচ্ছে আমাদের সাইবার অ্যাটাক। মানে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ইউজ করে যে অ্যাটাকগুলো আসে সেগুলো হচ্ছে সাইবার অ্যাটাক। তো এই সাইবার অ্যাটাক থেকে আমাদেরকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু সিকিউরিটি আছে। তো যে সিকিউরিটি মেজারগুলো আমরা স্টেপগুলো নেই সেগুলি হচ্ছে সাইবার সিকিউরিটি। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করি, আমাদের ফায়ারওয়াল ইউজ করি, অথবা আমরা আমাদের পাসওয়ার্ডটাকে স্ট্রং করি, আমরা মাল্টিফ্যাক্টর করি। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটির আন্ডারে পড়ে। তো আমরা তো বুঝতে পারলাম যে একটা সাইবার ওয়ার্ল্ড কাকে বলে, সাইবার অ্যাটাক কি আর সাইবার সিকিউরিটি কি। কার কোনো ডাউট আছে? আচ্ছা, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে না, আপনারা ডাউট একটু নেই। নোট করে রাখেন। নোট করে রেখে আমরা এটা ক্লাসের লাস্টের দিকে আমরা এটা আলোচনা করব। ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আসছে যে আমাদের সাইবার যে ওয়ার্ল্ড, এই সাইবার ওয়ার্ল্ডে একটা বিষয় হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। মানে সাইবার ওয়ার মানে যে যুদ্ধটা হয়, মানে ভার্চুয়াল জগতে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে সাইবার ওয়ার। মানে এক দেশ আরেক দেশের যে ডাটা চুরি করে নেয় বা ডিজিটাল মাধ্যমে যে অ্যাটাকটা করে এক কান্ট্রি বা এক কোম্পানি আরেক কোম্পানিকে, এটি হচ্ছে আমাদের সাইবার ওয়ারফেয়ার। তো এই সাইবার ওয়ারফেয়ার যুদ্ধে আমাদের অ্যাকচুয়ালি আসলে কোনো বোম লাগে না, কোনো সৈন্য লাগে না, কোনো হাতিয়ারও লাগে না, মানে কোনো উইপেন্সও লাগে না আমাদের এই যুদ্ধটা ফেস করার জন্য। এই যুদ্ধটা ফেস করার জন্য আমাদের শুধুমাত্র কিছু ভাইরাস লাগে। আর এই যুদ্ধটা থেকে আমাদের প্রিভেন্ট করার জন্য আমাদের অ্যান্টিভাইরাস লাগে। দ্যাট মিনস যারা আমাদেরকে অ্যাটাক করতেছে ভাইরাসের মাধ্যমে, ভাইরাস মানে কি? ভাইরাস হচ্ছে কিছু কোড, মানে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি ছেড়ে দেওয়া হয়, সেই প্রোগ্রামটা যদি আপনার কম্পিউটারে ওটা অ্যাক্সেস নিতে পারে, আপনার সবকিছু কন্ট্রোল নিয়ে নিতে পারে। এটাই হচ্ছে একটা ভাইরাস। তো ভাইরাসের মধ্যে মেলওয়্যার আছে, র্যানসমওয়্যার আছে, জিরো ডে এক্সপ্লয়েট আছে, তো ডিডোস অ্যাটাক আছে, আর বিভিন্ন ধরনের অ্যাটাক আছে। তো এই সাইবার ওয়ারফেয়ারটা মানে আমি কেন আলোচনা করলাম আজকে, মানে সাইবার সিকিউরিটি বেসিকের কারণে, কারণ বর্তমান যে বিশ্ব অ্যাকচুয়ালি এই সাইবার ওয়ারটার দিকেই চলে যাচ্ছে। তো আপনারা তো জানেন যে রিসেন্ট যে ইউএসএ যে ইরানকে যে অ্যাটাক করলো, বা আয়াতুল্লাহ খামেনিকে যে বোম মেরে মারা হলো, এটার মূল মানে ওরা যে জানলো কিভাবে যে আয়াতুল্লাহ খামেনি ঠিক ওই জায়গাটাই আছেন? আপনারা কি জানেন? কেউ কেউ কি বলতে পারবেন যে ইনফরমেশনটা ইসরায়েল কিভাবে পেলো? দাদা আচ্ছা আমি জানা বলে নাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইসরায়েল মোসাদ যে আছে না, ইসরায়েলের মোসাদ যে ইন্টেলিজেন্স বাহিনী, সেই মোসাদ বেশ কয়েক বছর ধরে ইরানের যে সিকিউরিটি সিস্টেম, মানে সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমটা ওরা হ্যাক করে ফেলে। হ্যাক করে ওরা অ্যাকচুয়ালি খামেনির যে মানে মুভমেন্ট, কোথায় যায়, কখন কি করে, সব কিছু ওরা অবজার্ভ করতে থাকে। মোসাদের বাহিনী অবজার্ভ করে 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 মানে প্রত্যেক দিন বা প্রতি মাসে ওর যে ডাটাগুলো নিতে থাকে, ডাটাগুলো নিয়ে ওকে একেবারে রিড করে ফেলে। দ্যাট মিনস পুরা শহরটাকে, ইরানের পুরা শহরটাকে, মানে খামেনির অফিস থেকে শুরু করে বাসা থেকে শুরু করে পুরা সার্ভাইলেন্স সিস্টেম সিসিটিভিটা ওরা হ্যাক করে নিয়ে তারপরে একেবারে ঠিক ওয়ান শটে খামেনিকে ওরা মেরে ফেলে। এটা একমাত্র মানে ওদের প্লাস পয়েন্ট হচ্ছে ওরা সিসিটিভি ক্যামেরাটাকে হ্যাক করে নিতে পারছিল। তো দেখেন এই যে সার্ভেলেন্স সিস্টেম যদি মানে সিকিউরিটি দুর্বল হওয়ার কারণে মোসাদ এটা ঢুকে গেছে, ঢুকে পুরো শহরটা ওদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। কন্ট্রোলে নিয়ে একবারে বোম মারছে, একবারে খামেনি এবং খামেনির যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল এবং তার যে রিলেটিভ ছিল সবাইকে একবারে মেরে ফেলছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মানে সাইবার জগৎটা কতটা ভালনারেবল এবং কতটা ক্ষতি করতে পারে আমাদের ব্যক্তি লাইফে, প্লাস একটা দেশের জন্য, অথবা বলেন একটা বিজনেসের জন্য। তো আমাদের আসলে এদিকটা নজর দেওয়াটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। তারপর কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন যে, জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে হিউজ পরিমাণে টাকা চলে গেছিল, তাই না? তো এটা কিভাবে করছে ওরা? ভালনারেবিলিটিসটা জানছে কিভাবে হ্যাক করতে হবে, সে হ্যাক করে ওরা টাকাটা নিয়ে গেছে। তো এটা একটা সিম্পল যে সাইবার ভালনারেবিলিটিস থাকলেই আপনাকে হ্যাক করা সহজ। তো এই ভালনারেবিলিটিসটা আপনাকে দূর করার জন্য আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে। আমি একটু হিস্ট্রিতে যাই যে ভাইরাসটা আসলে কিভাবে আসলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন। আমার কোশ্চেন হচ্ছে, আমার ফোনে যদি ডাটা অফ রাখি, ইন্টারনেট অফ রাখি, তাহলে কি আমার কোনোভাবেই ফোন ট্র্যাকিং করতে পারবে? আপনার ফোন যদি ইন্টারনেট অফ রাখেন, আপনার ফোন ট্র্যাকিং করাটা অনেকটা ডিফিকাল্ট, কিন্তু আপনার ফোনে তো একটা সিম আছে, তাই না? মানে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, মানে আপনি তো কথা বলতে পারেন। কথা বলতে পারেন মানে আপনার একটা নেটওয়ার্কে আপনি কিন্তু একটা কানেক্টেড।
তো ওই নেটওয়ার্কে কানেক্টেড মানে এই যে নট অনলি ইন্টারনেট থাকতে হবে, এটা যদি আপনি কোনো সেন্সরের মাধ্যমে কানেক্টেড হতেন সেখানে কিন্তু আপনাকে ট্র্যাক করা পসিবল, বুঝছেন? তো আপনার যেহেতু সিম আছে, আপনার বিটিএস এর সাথে কানেক্টেড, বিটিএস আপনার সেন্ট্রাল গ্রামীণ ফোন হোক, রবির সাথে কানেক্টেড, সবাই কিন্তু কানেক্টেড, তারপর ওটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড। তো আপনার ডিভাইস কিন্তু ইন্টারনেট না থাকলেও কিন্তু যে নজরদারির বাইরে এরকম কিন্তু না, নজরদারির ভিতরেই আছে। তবে ইন্টারনেটের মাধ্যমে এটা একটু সহজ, বাট ডাটার মাধ্যমে এটা একটু ডিফিকাল্ট, কারণ আপনাকে আসতে হবে গ্রামীণ ফোন অথবা রবি বা যে আছে তাদের মাধ্যমে। ওদিকটা যদি আবার ভালনারেবিলিটিস থাকে তাহলে ওদিক দিয়ে ঢুকতে পারবে, বাট ইন্টারনেট যদি থাকে তাহলে ইন্টারনেট দিয়ে সহজে ঢোকা যায়, বা ঢোকা সহজ যদি আপনি মোবাইলের যে কোনো ডাটা অথবা ইন্টারনেট অথবা যদি সিম থাকে, সিমে যদি আপনার বিটিএস এর সাথে কানেক্টেড থাকে, প্রত্যেকটা মোবাইল তো বিটিএস এর সাথে কানেক্টেড থাকলেই আপনি মনে করেন একটা ভালনারেবিলিটির মধ্যে পড়ে যান, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা কিছু ভাইরাস নিয়ে আলোচনা করব। যে আমাদের প্রথম যে ভাইরাসটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ক্রিপার ভাইরাস 1971-এ। এটা একটা এক্সপেরিমেন্টাল ভাইরাস। এই ভাইরাসটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র মানে টেস্ট করার জন্য, যে আসলে মানে যে কমিউনিকেশনকে এটাকে হ্যাম্পার করা যায় কিনা। তো এই ক্রিপার ভাইরাসটা তৈরি করেছিল বব থমাস। তো উনি আবার এটার প্যারালালি একটা রিপার নামে একটা অ্যান্টিভাইরাসও তৈরি করছিলেন যাতে করে এটাকে কিল করা যায়। তো 1986-এ আমাদের আরেকটা ভাইরাস তৈরি হয়েছিল, ব্রেন ভাইরাস। এটা হচ্ছে আমজাদ এবং বাসিত, দুই ভাই পাকিস্তানের। এরা মূলত এই ভাইরাসটা তৈরি করেছেন। ফার্স্ট কম্পিউটার ভাইরাস বলা হয় এটাকে, ব্রেন ভাইরাসটাকে। তো এই ভাইরাসটা অ্যাকচুয়ালি ছড়ানো হতো ফ্লপি ডিস্কের মাধ্যমে। যারা একটু মানে 2000-এর দিকে যারা কম্পিউটার ইউজ করেছেন, 2000, 2005 অথবা তার আগে, তারা ফ্লপি ডিস্কটা চিনবেন। ফ্লপি ডিস্ক হচ্ছে অনেকটা পেন ড্রাইভের মতো। কম্পিউটারে একটা জায়গা ছিল, মানে এটা ফ্লপি ডিস্কটা ইন করানো যেত, তো তারপর ওটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যেত। জাস্ট একটা স্টোরেজ ডিভাইস ফ্লপি ডিস্ক। ওই ব্রেন ভাইরাসটা ফ্লপি ডিস্কের মাধ্যমে ওরা ছড়াইছিল। তারপর 1990-তে ইমেল ভাইরাস, মেলাসি নামের একটা ভাইরাস, এটা এই প্রথম ইন্টারনেটের মাধ্যমে এই ভাইরাসটা ছড়ানো হয়েছিল এবং হিউজ পরিমাণে এটা অ্যাকচুয়ালি ড্যামেজ করা হয়েছিল। তারপর আমাদের ইন্টারনেট ওয়ার্মস, বিভিন্ন ধরনের যে র্যানসমওয়্যার ভাইরাস, এই 2000 পর থেকে আমাদের সবচেয়ে মারাত্মক ভাইরাসগুলো ছড়িয়েছে, র্যানসমওয়্যার থেকে শুরু করে অন্যাক্রাই বা আর যে ধরনের ভাইরাস আছে। তারপর আসলে অ্যাডভান্স লেভেলের ভাইরাসের কথা তো বললেই নয়, যে কোনো সময় আপনি অ্যাটাক হয়ে যেতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি যে কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো করলাম, তো আমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছি আসলে সাইবার সিকিউরিটি আমাদের কেন গুরুত্বপূর্ণ। তো যারা এক্সপার্ট আছেন, মানে যারা এই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, তারা সাইবার সিকিউরিটির গুরুত্বটাকে তিনটা, মানে একটা কিয়া টায়ারে একটা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। কিয়া টায়ার বলতে আমরা বুঝি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। তো কনফিডেন্সিয়ালিটি বলতে কি বুঝাই আমরা? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আপনি অথরাইজ পারসন, আপনার ডাটা ইন্টারনেটে থাকবে বা আপনার কম্পিউটারে থাকবে, আপনি অথরাইজ, আপনি শুধু অ্যাক্সেস করতে পারবেন, বাকি কেউ আপনি পারমিশন না দেওয়া পর্যন্ত যেন অ্যাক্সেস করতে না পারে। এই বিষয়টা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আর ইন্টিগ্রিটিটা হচ্ছে কি, যে আপনার ডাটা আপনি সে ধরেন ওয়ার্ড ফাইল রেখেছেন, তো আপনার ডাটাটা ঠিক ওয়ার্ড ফাইলে থাকাটা তো আপনার জন্য দরকার। তো ফাইলটা যেন এনক্রিপ্ট হয়ে না যায় বা ডিক্রিপ্ট হয়ে না যায় বা অন্য কোনো ফরম্যাটে চলে না যায়, বা আপনি অথরাইজ পারসন, আপনি যেন ওই ফাইলটাতে অ্যাক্সেস করতে পারেন এবং সেম ফাইল আপনি অ্যাজ ইউজুয়াল যে ফাইল রেখেছেন সেই ফাইলেই। এটি হচ্ছে ইন্টিগ্রিটি। আর অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনি যখন ডাটাটা আপনার কম্পিউটারে রেখেছেন, তো আপনার কম্পিউটার যদি ইন্টারনেটে কানেক্ট থাকে অথবা আপনি যদি ডাটাটা কোনো ক্লাউডে রেখে থাকেন বা ইন্টারনেটে রেখে থাকেন, সেক্ষেত্রে এই ডাটাটা ইন্টারনেট থেকে মানে যে কোনো জায়গা থেকে যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস থাকে, আপনি যেন সেটা অ্যাক্সেস করতে পারেন। এটি হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো এই কিয়াটা হচ্ছে বেস করে আমাদের এই সাইবার ডিজাইনটা করা হয়। কারণ হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি এমনভাবে দিলেন যে এত পরিমাণে সিকিউরিটি হয়ে গেল যে আপনি আপনার ডাটা অ্যাক্সেস করতে পারেন না, আপনি কোনো জায়গা থেকে ডাটা পাচ্ছেন না, বা আপনার ডাটা আপনি পাচ্ছেন না, আরেকজন পেয়ে যাচ্ছে। তো এটা তো আর সিকিউরিটি হলো না। তো সিকিউরিটি দিতে হবে এবং আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ডাটা যেন মানে যার ডাটা মানে ওনার, যে সে যেন ওই ডাটাটাকে তার প্রয়োজনের জন্য সে ইউজ করতে পারে। ঠিক আছে, সরি। আর আমাদের সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটা আমরা আমাদের সিস্টেম, আমাদের নেটওয়ার্ক এবং আমাদের প্রোগ্রাম বলেন, আমাদের ডাটা, আমাদের সার্ভার বা আমাদের হোম অ্যাপ্লায়েন্স বলেন, বা আমাদের যদি পার্সোনাল লাইফে আমাদের আদার্স গ্যাজেট ডিভাইস
বলি, যেগুলি সেন্সর থেকে শুরু করে আইওটি ডিভাইস বলে, তার সাথে কানেক্টেড, এই পুরাটাকে প্রোটেক্ট দেওয়াটাই হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটির উদ্দেশ্য। তো আমরা এখন কিছু মানে ভাইরাস সম্পর্কে আলোচনা করব, যে ভাইরাসগুলো আসলে আমাদের কম্পিউটার এবং আমাদের ডিভাইসের জন্য ক্ষতিকর। কম্পিউটার বলতে ল্যাপটপ, ডেস্কটপ বা ইন্টারনেট রিলেটেড যে কম্পিউটার দিয়ে বা যে গ্যাজেট দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, সেই ডিভাইসগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভালনারেবল, মানে সাইবার অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে। তো ফিশিং যে অ্যাটাকটা আমরা প্রথমে আলোচনা করব, এটা হচ্ছে এমন একটা অ্যাটাক, এর মাধ্যমে আপনাকে হ্যাক করার চেষ্টা করব, যে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। আসলে কেউ মানে কোনো হ্যাকার যখন আপনাকে বা আপনার কোম্পানিকে হ্যাক করার ট্রাই করে, তখন কিন্তু ও আপনার কোম্পানি বলেন বা আপনার ব্যক্তি বা আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল পার্ট হন, তো ও আপনাকে পর্যায়ক্রমে রিড করতে থাকে, আপনাকে অ্যানালাইসিস করতে থাকে, আপনার হ্যাবিটগুলো জানার চেষ্টা করে, আপনার ইন্টারনেট আপনি কী ধরনের সার্চ করতেছেন, এই বিষয়গুলো আপনাকে ট্রাই করে যে বোঝার জন্য যে আপনি আসলে আপনার ইন্টেনশনটা কোন দিকে। তো এভাবে আপনাকে রিড করতে 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 একটা সময় আপনার অনেক কিছু জেনে ফেলে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার হয়তো কোনো মেলের মাধ্যমে একটা ট্র্যাপ দেয়, যে এটা হচ্ছে একটা আপনার জন্য একটা কি বলে যে অফার, আপনি এখানে আপনার ইনফরমেশন দিলে আপনি এই অফারটা পাবেন। বা ফাইন্যান্সিয়াল টার্ম আসতে পারে যে আপনার অ্যাকাউন্টে কোনো একটা ত্রুটি ধরা পড়েছে, আপনি আপনার সম্পূর্ণ ইনফরমেশনটা আপনি দেন, দিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। এ ধরনের ট্র্যাপ দেওয়া হয়, মেলের মাধ্যমে দিতে পারে বা আপনার টেক্সটের মাধ্যমে দিতে পারে। তো আমরা যখন এই ধরনের যে ট্র্যাপের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটাই হচ্ছে এক ধরনের আসলে সাইবার অ্যাটাক। এটাকে বলা হয় ফিশিং, মানে ফেক ফেক ইমেল, মানে অথেন্টিক মানে অথরাইজ কোনো পার্সন না, আনঅথরাইজ, মানে হ্যাকার আপনাকে একটা ফেক ইমেল পাঠাবে আপনাকে ইন্টারসেপ্ট করার জন্য বা আপনাকে ম্যানিপুলেট করার জন্য, যে আপনি যাতে করে আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ফাইন্যান্সিয়াল হোক বা আপনার পার্সোনাল মানে ইনফরমেশন আপনি শেয়ার করে ফেলেন, এভাবে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। তারপর হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাস, ওয়ার্মস আছে, স্পাইওয়্যার আছে। স্পাইওয়্যারটা হচ্ছে কি মানে স্পাইয়ের মতো কাজ করে, যে আপনাকে আপনার ল্যাপটপে কোনো সফটওয়্যারের মাধ্যমে অথবা কোনোভাবে অ্যাড-ইনসের মাধ্যমে এটাকে ইনস্টল করে দেওয়া হয়। তারপর আপনাকে রিড করতে থাকে বা আপনি কি করতেছেন আপনার ল্যাপটপে প্রতিনিয়ত আপনাকে স্পাইয়ের মতো মানে কি বলে অনুসরণ করতে থাকে। এটি হচ্ছে স্পাইওয়্যার। ওয়ার্মস হচ্ছে এক ধরনের ভাইরাস, এটাও একটা ক্ষতিকারক। তারপর আমরা আসি সবচেয়ে মানে বর্তমান যে ভাইরাসটা আসলে সবার মানে কনসার্নের বিষয়, সেটা হচ্ছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার ভাইরাসটা একটু মারাত্মক, কারণ এ হচ্ছে কি করে, এ কোনোভাবে আপনার ডিভাইসে অ্যাক্সেস নিতে পারলে পুরো নেটওয়ার্কে কিন্তু ও অ্যাক্সেস নিয়ে ফেলে। পুরো নেটওয়ার্কে অ্যাক্সেস নেওয়ার ফলে ও কি করে, আপনার যে ইম্পর্টেন্ট ডাটা আছে ওই ডাটাটাকে ম্যানিপুলেট করে ফেলে, মানে এনক্রিপ্ট করে ফেলে, মানে অন্য ফরম্যাটে নিয়ে যায়, যাতে করে ডাটা আপনি অ্যাক্সেস করতে না পারেন। তো তখন কি করা হয়, তখন আপনার কাছ থেকে টাকা চাওয়া হয় বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের কথা বলা হয়। যদি আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে ইচ্ছুক, তাহলে আপনার ডাটা আপনাকে ফিরিয়ে দিবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি জি আচ্ছা জি, আপ- শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি কেউ শেয়ার করবেন যে আপনারা যে আপনাদের ব্যক্তি মানে পার্সোনাল লাইফে বা অথবা অফিসে এ ধরনের সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছেন কিনা? আচ্ছা, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কিছু লিঙ্ক দেয়, ওই লিঙ্ক গুলো এগুলো কি এইভাবে এরকমই সাইবার সিকিউরিটি মানে এটা আপনার যদি অথেন্টিক কোনো মানে পরিচিত কোনো কিছু না হয়, হ্যাঁ, যে আপনাকে চিনেন না, যে লিঙ্কটা পাঠাইছে তাকে আপনি না, চিনেন না, বা এই লিঙ্ক আননোন নাম্বার থেকে আসে কিছু। আননোন নাম্বারে আসলে যে লিঙ্কগুলো আসে এগুলো আসলে একটু ক্ষতিকারকই। এগুলোতে আপনার মানে প্রয়োজনীয় ইনফরমেশন বা ক্লিক না করাটাই বেটার। কারণ অনেক সময় দেখা গেছে মানে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়, মানে কোডটা এমনভাবে করা হয় যে আপনি ক্লিক করার সাথে সাথে এ কিন্তু অটো ইনস্টল হয়ে যায় আপনার ডিভাইসের সাথে। তো এই ধরনের কোনো যদি লিঙ্ক পান বা কোনো ধরনের যদি ছোট্ট অ্যাড-ইনস ক্লিক করতে বলে ক্লিক হেয়ার এই ধরনের ক্লিক আসে, তাহলে এইসব জায়গায় ক্লিক না করাই বেটার। আমার পরিচিত ইভেন সে একজন আইটি পার্সন, হ্যাঁ? আমি একটু শেয়ার করি। সেও কিন্তু এই ধরনের একটা মানে ফাইন্যান্সিয়াল একটা অ্যাটাকের শিকার হয়েছিলেন। তার ক্রেডিট কার্ডের ইনফরমেশন সে দিয়ে দিয়েছিলেন। তাতে করে তার প্রায় 50,000 টাকা লস হয়ে গেছিল। এটা আসলে একটু শুনতে অড দেখা যে একজন আইটি পার্সনও কিন্তু এটার মানে ম্যানিপুলেটের শিকার হয়েছেন।
কারণ কি ওরা এমন ভাবে আপনাকে রিড করে ফেলে, আপনার অ্যাকচুয়ালি মেন্টালিটি সম্পর্কে ওরা জেনে ফেলে যে আপনি আসলে কি কোশ্চেনের পরে কি অ্যান্সার দিতে পারেন বা আপনি কিভাবে ইনফরমেশন শেয়ার করতে পারেন, এইভাবে ওরা ম্যানিপুলেট করে ফেলে। তো নট অনলি ভাইরাসের মাধ্যমে যে বা কম্পিউটার ভাইরাসের মাধ্যমে যে আপনাকে অ্যাটাক করবে এরকম না, আপনাকে টেক্সটের মাধ্যমে করতে পারে, অথবা আপনাকে কল দেয় না অনেক সময় যে বিকাশ থেকে মুখে বলছি বা ব্যাংক থেকে বলছি, তো এই ধরনের কল দিয়ে ম্যানিপুলেট করে যে একটার পর একটা ইনফরমেশন চাওয়া হয়, আপনার কাছে মনে হবে যে ঠিক ব্যাংক থেকে এই কোশ্চেনগুলো করা হচ্ছে। তো আসলে ব্যাংক থেকে কোশ্চেন যেগুলি করা হয় সেগুলিতে কোনো ধরনের কোনো কোড চাওয়া হয় না, কোনো ওটিপি চাওয়া হয় না, কোনো পাসওয়ার্ড চাওয়া হয় না, এগুলি আপনাদেরকে একটু মনে রাখতে হবে। সো কখন যদি কোনো কারণে যদি কোনো ধরনের পাসওয়ার্ড বা কোনো ওটিপি চায়, আপনারা কখনই শেয়ার করবেন না, কারণ ওটিপি কিন্তু কেউ চাওয়ার কথা না, কেউ চাইবে না, কোনো ব্যাংক না, কোনো বিকাশ না, নগদ না, কেউ না। সো আপনারা একটু বি কেয়ারফুল, কখনো কোনো ওটিপি শেয়ার করবেন না কোনো জায়গায় না। আর মেলের ক্ষেত্রে যে ফিশিংটার কথা বললাম, যে আপনার কাছে মনে হবে যে অথেন্টিক, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সেন্ডারকে না চিনবেন, মানে অ্যাকচুয়ালি দেখবেন যে কে মেলটা সেন্ড করেছে, যদি ওই সেন্ডারকে না চিনেন তাহলে ওই মেলটা আপনাকে একটু সন্দেহমূলক দেখতে হবে, এবং আপনি যদি ওটাকে সন্দেহমূলক মনে করেন তাহলে আপনি আপনার যে একটু এক্সপার্টাইজ তাকে দেখাতে পারেন অথবা আইটি টিমের সাথে কথা বলতে পারেন। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যদি কোনো ইমেল আসে, ইমেলের সেন্ডারকে চিনা না অ্যাকচুয়ালি, অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসপ্লে নেম একরকম বাট মেল অ্যাড্রেস আরেকটা, দেখা যাচ্ছে আমি সাগর চৌধুরী, ডিসপ্লে নেম সাগর চৌধুরী কিন্তু আমার মেল আইডিটা ভিতরে অন্য। সো আমাদের প্রথম কাজ হচ্ছে মেল অ্যাড্রেসটা চিনা। অনেক সময় দেখা গেছে যে epilongroup.com না হয়ে epilongroup.coms হইতে পারে বা epilon গ্রুপস হইতে পারে। তো এই স্পেলিং গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে করে মিসম্যাচ না হয়, কারণ অনেক সময় সেম নামে, যেমন ধরেন epilongroup.com হচ্ছে আমাদের ডোমেন, বাট এমন একটা ডোমেন কেউ মানে কোনো হ্যাকার ক্রিয়েট করলো যে epilongroups.com, অথবা স্পেলিং চেঞ্জ করে দিল, ইপিওয়াই না দিয়ে ইপিআই দিয়ে দিল, তো আপনার কাছে মনে হবে যে এটা ইপিলিয়ন গ্রুপেরই, বাট স্পেলিং গুলো দেখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডই দেখতে হবে যে আমাদের এটা কি অথেন্টিক কিনা, বা আপনার যদি জিমেল অ্যাড্রেস থাকে জিমেলটাও আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর আসি আমরা আরেকটা অ্যাটাক নিয়ে, ডিডোস অ্যাটাক, ডিস্ট্রিবিউটেড অফ ডেনিয়াল সার্ভিস অ্যাটাক। আগে একটা অ্যাটাক ছিল, সেটা ছিল ডস অ্যাটাক। তো ডিডোস অ্যাটাক হচ্ছে এরকম একটা অ্যাটাক, মানে আগে একটু বলি ডস অ্যাটাক নিয়ে। ডস অ্যাটাকটা হচ্ছে মানে একটা জায়গা থেকে অ্যাটাকটা করা হয়, সে হচ্ছে হিউজ পরিমাণে ট্রাফিক পাঠাতে থাকে। তার মানে মনে করেন আপনার একটা নেটওয়ার্ক আছে বা আপনার একটা সার্ভার আছে, সে ধরেন আমি যদি আমাদের ইপিলিয়নের পার্সপেক্টিভে বলি, আমাদের gmtrp.com আছে। তো প্রত্যেকটা সার্ভারের কিন্তু অ্যাক্সেস নেয়ার মানে ইউজারের অ্যাক্সেস নেয়ার একটা ক্যাপাবিলিটি থাকে, ধরুন 5,000 বা 10,000 ইউজারকে অ্যাট এ টাইম সে অ্যাক্সেস নিতে পারবে। বা আমার এখানে ব্যান্ডউইথ দেয়া আছে ধরেন 100 MB, বাট এমন পরিমাণে হিট আসলো, দেখা যাচ্ছে 1,000 MBর একটা হিট আসলো, অথবা 5,000, 10,000, 1,00,000 ইউজার অ্যাট এ টাইম যদি হিট করে, ওই সার্ভারটা কিন্তু বসে যাবে। তো ডিডোস অ্যাটাকটা ঠিক এরকমই, মাল্টিপল জায়গা থেকে অ্যাট এ টাইম কোন একটা পার্টিকুলার সার্ভারকে হিট করতে থাকে, কন্টিনিউয়াসলি হিট করলে ওই সার্ভারটা বসে যায়। আপনারা এসএসসি ইন্টারের রেজাল্টের সময় দেখেন না যে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কি জন্য ওয়েবসাইট ডাউন হয়ে যায়? অ্যাকচুয়ালি এই যে মাল্টিপল মানে থাউজেন্ডস অফ ইউজার অ্যাট এ টাইম হিট করার কারণে ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়। ওটা অ্যাকচুয়ালি ডিডোস অ্যাটাক না, ওটা কিন্তু অথরাইজড, কারণ সবার তো অ্যাক্সেস নেওয়ার দরকার আছে ওই সময় রেজাল্ট দেখার জন্য। বাট যারা আনঅথরাইজড মানে হ্যাকাররা, এই ধরনের সার্ভারকে ডাউন করে দেওয়ার জন্য এই ডিডোস অ্যাটাকটা চালানো হয়। তারপর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হচ্ছে এরকম একটা অ্যাটাক যেটা হচ্ছে মাঝখান থেকে ঢুকে যায়, দুজন কমিউনিকেশন মানে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে সে বসে যায়, বসে গিয়ে কি করে, সে অ্যাক্সেস নিয়ে নেয়। তো তখন অ্যাক্সেস নিয়ে নেয়, আপনি একজন মানে সেন্ডারকে বাদ দিয়ে ওই সেন্ডার হিসেবে আপনার সাথে কমিউনিকেশন করতে থাকে, তখন আপনি অরিজিনাল সেন্ডারের কাছে না মেল করে আপনি করতেছেন কি হ্যাকারের কাছে। তো আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কার সাথে কমিউনিকেশন করতেছেন। এই ধরনের অ্যাটাক কিন্তু গার্মেন্টস লেভেলে বা এন্টারপ্রাইজ লেভেলে অনেক হয়ে থাকে, মাঝখানে অ্যাক্সেস নিয়ে নেওয়া। তো অনেক সময় দেখা গেছে যে বলে যে মানে ফাইন্যান্সিয়াল টার্মে যে আপনি এতদিনে এই অ্যাকাউন্টে পেমেন্ট করেছিলেন, এখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি নতুন অ্যাকাউন্টে পেমেন্ট করেন। তো এরকমও যদি কোনো ইস্যু আসে যে হঠাৎ করে যে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হওয়া বা পেমেন্ট অ্যাড্রেস চেঞ্জ হওয়া, এই ধরনের ইস্যুগুলো কিন্তু সন্দেহজনক। তো এগুলি
যদি হয় মেলের মাধ্যমে কমিউনিকেশনের কারণে যদি এই ধরনের চেঞ্জেস আসে, সেগুলি ওভার ফোনে কনফার্ম হয়ে নেওয়াটা বেটার। তাতে করে মানে আপনার হয়তো আপনি মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। তো ডিডোস অ্যাটাক এবং ম্যান ইন দ্য মিডল অ্যাটাক সম্পর্কে কি একটু বুঝতে পেরেছেন, বা কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা যদি একটু মানে কি বলেন, না, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, নাহলে বুঝতে পারি না যে আপনারা আসলে শুনতেছেন কিনা বা আপনারা আছেন কিনা। আচ্ছা, জি জি, আরেকটা বুঝতে পারছি। আরেকটা হচ্ছে বিজনেস ইমেল কম্প্রোমাইজ, মানে বিইসি। এটাও ওয়ান কাইন্ড অফ ফিশিং। তো এই ধরনের অ্যাটাকের সময় কি করে ওরা অ্যাকচুয়ালি মানে বড় কোনো কোম্পানির টপ কাউকে ওরা সিলেক্ট করে, যে ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অথবা সিএফও অথবা সিটিও এই ধরনের সিলেক্ট করে ওরা মানে সিএফও হিসেবে তার অধীনস্থ যে কর্মচারী আছে যারা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে অথবা যারা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোম্পানির সাথে শেয়ার করে, এরকম সিএফও হয়ে যায়। মনে করেন মনে হবে যেন আপনার সিএফও অথবা আপনার সিটিও আপনাকে মেল করতেছে, তো আপনি রিপ্লাই দিচ্ছেন। তো সিটিও বলে যে ইমার্জেন্সি আমার টাকার প্রয়োজন, আপনি এই অ্যাকাউন্টে এত ডলার পে করে দেন। তো এই ধরনের কেসে আপনার একটু ওভার ফোনে কনফার্ম হয়ে নিলে এ ধরনের অ্যাটাক থেকে আপনার বাঁচতে পারবেন। মানে ওই সিএফও সবকিছু কন্ট্রোলে নিয়ে হ্যাকার সিএফও হিসাবে আপনার সাথে কমিউনিকেশন করা শুরু করে। এটা হচ্ছে বিইসি, মানে বিজনেস ইমেল কম্প্রোমাইজ। যারা হাই অথরাইজ মানে অফিসিয়াল তাদেরকে এই ধরনের অ্যাটাকটা আসলে বেশি হয়। আচ্ছা, এখানে আরেকটা আছে আইওটি। আইওটি ডিভাইস বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে ইন্টারনেট অফ থিংস, মানে যে বিষয়টার সাথে ইন্টারনেট জড়িত বা ইন্টারনেটের সাথে রিলেটেড সেই ডিভাইসগুলোকে আইওটি ডিভাইস বলে, অথবা সেন্সর বলেন বা কোনো লেজারের সাথে কানেক্টেড সব ডিভাইস আইওটি ডিভাইসের আওতায় পড়ে। মানে মোট কথা যে ডিভাইস দিয়ে কমিউনিকেশন করা যায়, কোনো কিছু কন্ট্রোল করা যায়, কোনো কিছু শেয়ার করা যায়, সেই সব ডিভাইস হচ্ছে আইওটি ডিভাইস। আইওটি ডিভাইসের মধ্যে আপনার সিসিটিভি সার্ভেলেন্স হতে পারে, আপনার রাউটার হতে পারে, আপনার স্মার্ট টিভি হতে পারে, অথবা আদার যে ডিভাইস আছে যেমন কি বলে হোম অ্যাপ্লায়েন্স বলেন, সবকিছু কিন্তু আইওটি ডিভাইসের আওতায় পড়ে। তো এই আইওটি ডিভাইসগুলো কিন্তু হ্যাক হয়। যে একটু আগে বললাম না যে খামেনিরে সিসিটিভি হ্যাক করে ইয়া করা হয়েছে, হত্যা করা হয়েছে ওয়ান শটে। তো আপনারা যারা বাসায় এই হোম অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করেন, যে এই ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেই ডিভাইসগুলোর পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দিবেন এবং মাঝে মাঝে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবেন। যেমন আপনার রাউটার, ওয়াইফাই রাউটার যদি থাকে, সেই রাউটারের কন্ট্রোল কখনোই আপনি আইএসপিকে দিবেন না, মানে ইন্টারনেট প্রোভাইডারকে আপনি কখনোই দিবেন না, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কারণ ও যদি পাসওয়ার্ডটা দিয়ে দেয়, ও কিন্তু পাসওয়ার্ডটা জেনে গেল, কারণ ওর ওখান থেকে কিন্তু ইজিলি অ্যাক্সেস করা যায়। সো যে কোনো ডিভাইস বা আপনার যদি কোনো লক থাকে, সব ডিভাইসে পাসওয়ার্ড আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি আপনি এই ধরনের যে সমস্যা সাইবার অ্যাটাক থেকে বাঁচতে পারবেন। আচ্ছা, 8 নাম্বার আমাদের আরেকটা অ্যাটাক আছে, এটা হচ্ছে ক্রেডেনশিয়াল থেফট। বর্তমানে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে এই ক্রেডেনশিয়াল থেফট। ক্রেডেনশিয়াল থেফট বলতে আপনার যে লগইন পাসওয়ার্ড, লগইন ইউজার নেম পাসওয়ার্ড অথবা পিন নাম্বার অথবা মাল্টিফ্যাক্টর যে অথেন্টিকেশন থাকে, এই অথেন্টিকেশনগুলা নিয়ে না, মানে আনঅথরাইজড, মানে অথরাইজ পার্সন ছাড়া যে আনঅথরাইজ পার্সনগুলা যে এই ক্রেডেনশিয়ালগুলা নিয়ে নেয়, সেটাই হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল থেফট। এটা কিভাবে নেয়? আপনার আপনার যে একটা পাসওয়ার্ড দেন, সেই পাসওয়ার্ডটা যদি আপনি সেম রাখেন বা যদি চেঞ্জ না করেন 3 মাস 2 মাস পরে, অথবা যদি আপনি একটা উইক পাসওয়ার্ড দেন, তাহলে হয় কি, বা ম্যাক্সিমাম মানুষের কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটা হ্যাবিট থাকে। যেমন আমি আমার নামের পাসওয়ার্ড দিব, কেউ মনে করে যে আমি বাংলাদেশ নামে পাসওয়ার্ড দিব, কেউ মনে করে আমি কোম্পানির নামে পাসওয়ার্ড দিব। এই ধরনের হ্যাবিট থাকে পাসওয়ার্ড দেওয়ার। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই যে ধরনের পাসওয়ার্ড দেওয়ার যে হ্যাবিট চেঞ্জ করে ফেলবেন। আপনার পাসওয়ার্ড দিবেন কমপ্লেক্স, এবং যাতে করে পাসওয়ার্ড দেওয়াটা বিভিন্ন সময় মানে সেম না হয়ে যায় বা কাছাকাছি না হয়ে যায়, একবার সম্পূর্ণ আলাদা পাসওয়ার্ড দিবেন। আর আপনার যত জায়গায় যত ক্রেডেনশিয়াল আছে, আপনার ফোন বলেন, আপনার টিভি বলেন, আপনার বাসার ল্যাপটপ বলেন, অফিসের ল্যাপটপ বলেন বা আদার যে ডিভাইস আছে, সব ডিভাইসে পাসওয়ার্ড অনেকে করে কি সেম রাখার চেষ্টা করে যাতে করে সহজ হয়। এই সেম পাসওয়ার্ড কখনোই রাখবেন না, চেষ্টা করবেন যে ডিফারেন্ট করে দেওয়ার এবং স্ট্রং করে দেওয়া।
তো ক্রেডেনশিয়াল থেফট হচ্ছে এটাই যে আনঅথরাইজ ভাবে আপনার যে ক্রেডেনশিয়াল, আপনার পাসওয়ার্ড বা আপনার টোকেন নাম্বার বা আপনার যে কোড, এগুলো জেনে ফেলা। তো আপনার লাস্ট আরেকটা অ্যাটাক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে সাপ্লাই চেইন অ্যাটাক। তো সাপ্লাই চেইন অ্যাটাকটা হচ্ছে এমন একটা অ্যাটাক যেটা আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি না অফিসের পারপাসে, থার্ড পার্টি সফটওয়্যার অথবা ইনহাউস সফটওয়্যার, আমাদের ইআরপি আছে, আমাদের প্রকিউরমেন্ট মডিউল আছে, আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। এই যে থার্ড পার্টি বা অথবা ইনহাউসের সফটওয়্যারগুলো ইউজ করি, তো অনেক সময় হয় কি, যারা হ্যাকার তারা কি করে, এই সফটওয়্যারের ভিতরে মেলওয়্যার ঢুকিয়ে দেয়। সফটওয়্যার ভিতরে মেলওয়্যার ঢুকে দিলে কি হলো, যত কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল হবে বা অ্যাক্সেস নেবে যত কম্পিউটারে এই সফটওয়্যারটা, সব জায়গায় এই ভাইরাসটা ছড়িয়ে গেল। তো এটাই হচ্ছে সাপ্লাই চেইন অ্যাটাক। আমাদের নেটওয়ার্কিং এ একটা সফটওয়্যার আছে, সোলারউইন্ড সফটওয়্যার। কিছুদিন আগে এই সোলারউইন্ড সফটওয়্যার ভিতরে হ্যাকার একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে প্রায় 1.5 থেকে 2 লাখ ইউজার ইফেক্টেড হয়েছিল এই সাপ্লাই চেইন অ্যাটাকের মাধ্যমে। মানে সফটওয়্যারের মধ্যে দিয়ে ভাইরাস ঢুকিয়ে দেওয়া, যাতে করে ওই সফটওয়্যার যত জায়গায় ইনস্টল হবে সব জায়গায় ভাইরাসটা থাকবে, চলে যাবে। এটি হচ্ছে সাপ্লাই চেইন অ্যাটাক। তো আমরা এখন আলোচনা করব যে আমাদের আসলে সাইবার সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট। আমি এর আগে আরেকবার বলছি হয়তো যে সাইবার সিকিউরিটি আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই এখন ডিজিটাল জগতে বসবাস করি, একটা ভার্চুয়াল জগতে বসবাস করি। এই ভার্চুয়াল জগতে বসবাস করার সাথে সাথে আমাদের একটা ভার্চুয়াল লাইফ তৈরি হয়ে গেছে। আমরা ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, টুইটার ইউজ করি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো এই সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা শেয়ার করতে থাকি প্রতিনিয়ত। তো এই প্রতিনিয়ত ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, বা আমরা হয়তো সাধারণ পাবলিক বা যারা হাই অফিসিয়াল বা যারা কি বলে মিডিয়া ব্যক্তিত্ব, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন কিছুদিন আগে যে নির্বাচনের আগে যে আমরা শুনছি যে জামায়াতের যে আমির, তার কিন্তু টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তো টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে এমন কিছু ইনফরমেশন ছড়িয়ে গেছিল যা তার নির্বাচনে কিন্তু ইফেক্ট পড়ছে। তো যারা মিডিয়া ব্যক্তিত্ব বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা হাই অফিসিয়াল, তাদের জন্য কিন্তু এই ধরনের ইস্যুগুলো আরো সেন্সিটিভ। কোনো কারণে যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তাদের মানে কেরিয়ার বলেন, তাদের সবকিছুই ধ্বংস হয়ে যায়। তো সাইবার সিকিউরিটি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল লাইফে যেমন ইম্পর্টেন্ট, তেমন আমাদের অফিসিয়াল লাইফে বলেন, সব লাইফে আমাদের এটা ইম্পর্টেন্ট। তো আমরা পার্সোনাল লাইফে আমাদের কি ইম্পর্টেন্ট এটা একটু বললাম, যে আমরা সবাই তো সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল জগতে বসবাস করি। সো কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আমরা বুঝে শুনে শেয়ার করব, যাতে করে কোনো ধরনের সেন্সিটিভ ইনফরমেশন যেন আমরা শেয়ার করে না ফেলি, বা যে ডিভাইসের মাধ্যমে আমরা ওই সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্সেস নিচ্ছি সেই ডিভাইসগুলো যেন সিকিউর থাকে, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে অথবা বায়োমেট্রিক প্রোটেক্টেড থাকে, যাতে করে এই ডিভাইসগুলোতে কারো মানে অ্যাক্সেস করার ক্ষমতা না থাকে। অথবা এই ডিভাইসে যে সোশ্যাল সাইটে অ্যাক্সেস করতেছি সেই সোশ্যাল সাইটে যে আমরা পাসওয়ার্ড দিচ্ছি, প্রত্যেকটা পেজে কিন্তু অ্যাক্সেস করার জন্য লগ ইন পাসওয়ার্ড থাকে। এই পাসওয়ার্ডগুলো যেন স্ট্রং হয়, অন্য কেউ যেন না না জানে। পাসওয়ার্ড যেন আমরা কোথাও লিখে না রাখি, পাসওয়ার্ড আমরা অবশ্যই মুখস্থ রাখবো এবং স্ট্রং রাখার চেষ্টা করব। আর অর্গানাইজেশনাল লাইফে আমাদের সাইবার সিকিউরিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমাদের ডাটাকে প্রোটেক্ট রাখতে হবে, আমাদের ইনফরমেশন প্রোটেক্ট রাখতে হবে। আমাদের যে অপারেশনটাকে স্মুথ করার জন্য, আমাদের যে সাপ্লাই চেইন, টোটাল যে সাপ্লাই চেইন আছে, এই সাপ্লাই চেইনটাকে স্মুথ রাখার জন্য, বা আমাদের কোম্পানির রেপুটেশন যেন যাতে ড্যামেজ না হয়, সেজন্য আমাদের এই সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, আমাদের বিজনেসের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু সেন্সিটিভ, কারণ বিজনেসের কিন্তু কম্পিটিটর থাকে অথবা আপনার বিজনেসের যে স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডাররা সবাই কিন্তু আপনার বিজনেসের সাথে জড়িত। কোনো কারণে যদি কোনো ইনফরমেশনের কারণে যদি আপনার রেপুটেশন নষ্ট হয়ে যায়, যারা আপনার বিজনেসে ইনভেস্ট করবে তারা কিন্তু আপনার সাথে থাকবে না। বা আপনার যদি কোনো ইনফরমেশন লিক হয়ে যায়, আপনার বিজনেসে ক্ষতি হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল ক্ষতি তো হবেই, আপনার রেপুটেশনাল ক্ষতি হবে। মানে আপনার মাধ্যমে যদি কোনো ইনফরমেশন লিক হয়, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এবং কোম্পানি দুটার জন্যই ক্ষতিকর। সো আমরা যখন একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করব,
আমরা সতর্ক হয়ে করব, আমরা কোনো ইনফরমেশন শেয়ার করার আগে সতর্ক হব, আমরা কোনো জায়গায় ক্লিক করার আগে সতর্ক হব, বা কোনো কিছু পোস্ট করার আগে সতর্ক হব। তাহলে আমরা এই ধরনের যে আছে, যে সাইবার অ্যাটাক আছে বা ডিজিটাল জগতে যে প্রবলেমগুলো হয় এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, এখানে একটা চার্ট আছে যে 2025 সালে যে অ্যাটাকগুলো হয়েছে, এর মধ্যে র্যানসমওয়্যার অ্যাটাক, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে বিজনেস ইমেল কম্প্রোমাইজ, ডিডোস অ্যাটাক, আইওটি মেলওয়্যার, ক্রেডেনশিয়াল থেফট, সাপ্লাই চেইন। এই অ্যাটাকগুলো আমি প্রিভিয়াসলি একটু আগে সব ব্যাখ্যা করেছি। তো এই অ্যাটাকগুলো বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে, বা সবাই কি বুঝেছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা, এগুলোর সাথে তো আমরা বুঝছি যে আমাদের আসলে সাইবার সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট, তাই না? জি। আচ্ছা দেখেন, এখানে যে চার্টটা দেওয়া আছে, যে চার্টে, এই চার্টে দেখেন ক্রেডেনশিয়াল থেফট অথবা ইনফো স্টিলার, এটা হচ্ছে 300%। তার মানে কতটা সিরিয়াস এই ক্রেডেনশিয়াল থেফট, মানে আপনার পাসওয়ার্ড জেনে যাওয়া। তো হ্যাকাররা কিন্তু সবচেয়ে বেশি সুবিধা নেয় হচ্ছে ইউজার, মানে ইন্ডিভিজুয়ালকে সবচেয়ে বেশি টার্গেট করে, যাতে করে ইন্ডিভিজুয়ালের মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যায়। সো যত ধরনের অ্যাটাক হয় ম্যাক্সিমাম অ্যাটাক ইন্ডিভিজুয়ালের মাধ্যমে হয়, কারণ তার মানে কোনো নলেজের অভাবে, বা তার বোঝার অভাবে, বা তার অতি উৎসাহের কারণে, বা তার ইনফরমেশন শেয়ার করার গ্যাপের কারণে এই ক্রেডেনশিয়াল থেফট, এই প্রবলেমটাই হয়। মানে হ্যাকার ইজিলি পাসওয়ার্ডটা জেনে যায়। তো আমরা যারা ইন্ডিভিজুয়াল আছি, তো আমাদেরই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যাতে করে পাসওয়ার্ড কোনোভাবে যেন হ্যাক না হয়। আমি আপনাদের একটা জিনিস দেখাই, মেলের একটা বিষয় দেখো আপনাদের, দেখেন কোয়ারেন্টাইন মেল। হ্যাঁ, কোয়ারেন্টাইন মানে এই মেলগুলো হচ্ছে ফেক মেল। দেখেন প্রতিদিন হাজার 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 ফেক মেল আসতে থাকে আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যে আপনারা হয়তো নিজেরাও বোঝেন না যে আপনাদের কাছে কি পরিমাণে মানে স্প্যাম মেল আসে। তো আমাদের যে সিকিউরিটি সিস্টেম বা আমাদের মেল যে স্প্যামিং সিস্টেম, সে কিন্তু আটকিয়ে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে যে প্রবলেমগুলা, যে মানে আনঅথরাইজ যে মেলগুলা বা স্প্যাম মেলগুলা। বাট তারপর অনেক সময় দেখা যায় কি, যে একটু আগে একটা অ্যাটাক সম্পর্কে বলছি না, যে জিরো ডে অ্যাটাক, জিরো ডেজ এক্সপ্লয়েট, আমি একটু দেখাই কোথায় আছে। এই যে দেখেন এখানে জিরো ডে এক্সপ্লয়েট। তো হ্যাকাররা কিন্তু স্মার্ট এনাফ, কেউ কেউ যদি অ্যান্টিভাইরাস তৈরি করে, হ্যাকাররা ভাইরাস তৈরি করে। তো হ্যাকাররা আসলে অ্যান্টিভাইরাসটাকে অ্যানালাইসিস করে, যে এই অ্যান্টিভাইরাস কি ধরনের প্রোটেকশন দিতে পারে। হ্যাকার কিন্তু সেইটাকে বাইপাস করে মানে মেলওয়্যার তৈরি করে বা ওয়ার্ম তৈরি করে, যাতে করে এটা কোনোভাবেই অ্যান্টিভাইরাস মানে ধরতে না পারে। যেইটা অ্যান্টিভাইরাস ধরতে না পারে, বা জিরো ডে মানে কি মুহূর্তের মধ্যে অ্যাটাকটা হয়ে যায়, ও হ্যাকাররা আপনার সিস্টেমের, আপনার নেটওয়ার্কের বা আপনার যে ল্যাপটপ ডেস্কটপ বলেন, এই ইসের ভালনারেবিলিটিসটা জেনে ফেলে, জেনে গিয়ে এই অ্যাটাকটা মেরে দেয়। এটার নাম হচ্ছে জিরো ডেজ অ্যাটাক। তো সিস্টেম বা ফায়ারওয়াল বলেন, বা যে স্প্যামিং যে সিস্টেমটা বলেন বা প্রোটেকশন বলেন, সবই কিন্তু প্রোটেক্ট করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু মানে কি বলে বাইপাস হয়ে বের হয়ে যায়, যেটা ইউজার কাছে চলে যায়। তো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব হচ্ছে যে যেই মেলওয়্যারগুলো বা স্প্যাম মেলগুলো চলে যায়, সেগুলো একটু যেন অ্যানালাইসিস করে, বা প্রথমে দেখে তারপরে ক্লিক করে, যাতে করে সে আসলে অ্যাটাকের সম্মুখীন না হয়। তো আমরা অ্যাকচুয়ালি আজকে বেশি বড় করব না আমরা ক্লাসটা, আমরা এটুকুই রাখলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা বাকি যে স্লাইডের ইয়াগুলো আছে, মানে পোর্শনটা আছে, আমরা ওইটা আলোচনা করব। কারণ রোজার দিন তো আমরা বেশি সময় নিব না, কারণ সবাই রোজা আছেন আপনারা, সবাই হয়তো একটু আছেন, টায়ার্ড আছেন। তো এতটুক পর্যন্ত যেটুকু আলোচনা করা হলো, এটুক পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, বা বুঝতে দাদা কোনো একটা সমস্যা কোশ্চেন আছে? ছিল, একটু করতে পারবো? অবশ্যই অবশ্যই। দাদা
আমাদেরকে আমরা মাঝে মধ্যেই দেখা যায় কাজের প্রয়োজনে বাসায় ল্যাপটপ নিয়ে আসি, হ্যাঁ, হুম সেক্ষেত্রে আমাদেরকে আইটি হুম। বলে দিয়েছে শুধু গ্রামীণ সিম দিয়েই আপনি বাসায় বসে মেইলটা কানেক্ট করতে পারবেন, আর অন্য কোনো সিম দিয়ে কেন পারবো না? এটা অ্যাকচুয়ালি থাকে না কিছু লিমিটেশন, এটা আপনি একটা লিমিটেশন হিসেবে ধরতে পারেন, কারণ আমাদের মেলটা হচ্ছে দুইটা ভাগে। একটা আমাদের মেল সিস্টেমটা হচ্ছে হাইব্রিড সিস্টেম, ঠিক আছে? আচ্ছা হাইব্রিড সিস্টেমে হচ্ছে একটা পোর্শন হচ্ছে আমাদের ক্লাউডে, আরেকটা পোর্শন হচ্ছে আমাদের অন প্রিমে, মানে আমাদের সার্ভারে নিনাগব্যে। আচ্ছা তো যারা অন প্রিমে তাদের জন্য কিছু লিমিটেশন আছে। কারণ কিছুদিন আগে আমাদের স্টাইল থেকে কিছু মেল ইউজার মানে কম্প্রোমাইজ হয়ে গেছিল। হুম এজন্য আমরা কিছু এক্সট্রা সিকিউরিটি মানে লেয়ার অ্যাপ্লাই করছি, যাতে করে মানে এই ধরনের যে অ্যাটাক গুলা আমরা অ্যানালাইসিস করে দেখেছি, বা আমাদের যারা টপ আছে না তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে শুধুমাত্র যারা অন প্রিমিস ইউজার তারাই এই অ্যাটাকটা ফেস করছে, হ্যাঁ। তো সেজন্য আচ্ছা আমরা আচ্ছা এই অন প্রিম ইউজার যারা আছেন তাদের করতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাটাক হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যারা লোকাল আইএসপিতে কানেক্ট করেন তাদের জন্য একটু রেস্ট্রিক্টেড রাখছি, যাতে করে লোকাল আইএসপির মাধ্যমে মেলটা কানেক্ট না হয়। কানেক্ট হলে তো মানে যে কোনো মেল তার সেন্ড রিসিভ হয়ে যাবে। তো আমরা এটা আসলে এটা একটা ফর দ্য টাইম বিং আমরা এই ইয়াটা করছি, বাট আমরা আস্তে আস্তে এটাও আমরা সলিউশন করার চেষ্টা করব, যাতে করে সবাই মানে যে কোনো জায়গা থেকে মেল অ্যাক্সেস করতে পারে, বা আমরা এর থেকে নেক্সট লেভেলের ইয়াটা আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে ইউজারের প্রবলেম না হয় আর কি মেল ইউজে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ জি 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 ওকে আর কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা করেন, অথবা আমাদের নেক্সট আরেকটা সেশন হবে, আপনারা ওই সেশনও কোশ্চেন অথবা কোনো কিছু যদি শেয়ার করতে চান নলেজ, এটা হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ট্রেনিং না, এটা হচ্ছে নলেজ শেয়ারিং। একটা বিষয় আপনারাও জানতে পারেন যেটা আমার নলেজে এখনো আসে নাই। তো বা এই ধরনের যে সাইবার অ্যাটাক বা সাইবার অ্যাটাক কেউ হয়েছে, বা কেউ যে কিভাবে প্রিভেন্ট করছে, এই বিষয়গুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু আমরা আসলে জানতে পারবো, তাই না? সো আপনাদের যদি কোনো এই সাইবার রিলেটেড বা সাইবার অ্যাটাক, সাইবার সম্পর্কে কোনো নলেজ শেয়ার করার থাকে তাও শেয়ার করতে পারেন। নট অনলি মানে কি বলে কোশ্চেনের অ্যান্সার বা এই ধরনের কিছু, যে কোনো কিছু শেয়ার করতে পারেন সাইবার রিলেটেড। অথবা আজকে যদি শেয়ার না করেন, আমাদের নেক্সট আরেকটা ক্লাস হবে। আমরা তো এই ক্লাসে শুধুমাত্র বেসিক কিছু আলোচনা করলাম, হ্যাঁ, যে কিছু অ্যাটাক বা কিছু ভাইরাস সম্পর্কে আলোচনা করলাম, এবং সাইবার সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট, এবং কবে ভাইরাসটা শুরু হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট, মানে আমরা আসলে কিভাবে নিজেকে এই সাইবার অ্যাটাক থেকে সুরক্ষিত রাখতে পারবো ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা আজকে ছিলেন সবাইকে ওয়েলকাম, এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা তো জয়েন করবেন। বাকি আপনাদের যদি কেউ ফ্রেন্ড অথবা কলিগ থেকে থাকে সবাইকে বলবেন যে জয়েন করার জন্য, কারণ নেক্সট ক্লাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা থেকে। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই, হুম আহ, আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। অবশ্যই। আমরা যে গুগল ক্রোমে হুম কোনো জায়গায় লগ ইন করলে বা ইমেলে লগ ইন যদি করি, সেখানে সেভ হুম পাসওয়ার্ড দেওয়া থাকে। হুম ওই আমার মতে এই সেভ পাসওয়ার্ড দিলে ওখান থেকেও তো আমাদের পাসওয়ার্ড গুলো লিক হওয়ার সম্ভাবনা থাকে না গুগল ক্রোম থেকে? অবশ্যই আপনার ল্যাপটপে কেউ যদি অ্যাক্সেস নিতে পারে সে তো নিতেই পারবে পাসওয়ার্ড। না না না, ওটার কথা বলি নাই, এমনি তাহলে আউটসাইড থেকে গুগল ক্রোমে যদি আমরা সেভ করে রাখি, সেখান থেকেও ডাটা লিক হওয়ার সম্ভাবনা থাকে না?
না না, আপনি গুগল ক্রোম আপনার যদি মেইলে যদি কেউ অ্যাক্সেস না করতে পারবে, জিমেইলে যদি কেউ অ্যাক্সেস না পায়, হুম, জি তাহলে ওখান থেকে পাসওয়ার্ডটা নিতে পারবে না। ওকে দুই ভাবে নিতে হবে, হয় আপনার জিমেইলে অ্যাক্সেস নিতে হবে অথবা আপনার ল্যাপটপে অ্যাক্সেস নিতে হবে। এই দুইটা জায়গায় অ্যাক্সেস না নিতে পারলে সে আপনার পাসওয়ার্ড নিতে পারবে না। আপনি বাট ভাবতেছেন যে ওটা একটা ভালো ক্রোমের যে কিনা, তাই না? জি ক্রোমের হিস্টোরির মধ্যে যে আমরা পাসওয়ার্ড সেভ করে রাখি না, সেখান থেকে কি হুম। ডাটা লিক হওয়ার সম্ভাবনা নাই ইমেল অ্যাক্সেস ছাড়াও? হ্যাঁ, ওই যে বললাম যদি আপনার ল্যাপটপে অ্যাক্সেস নিতে পারলে ডাটা লিক হবে অথবা ইমেইলে অ্যাক্সেস নিতে পারলে, মানে আপনার জিমেইলের যদি ক্রেডেনশিয়ালটা জেনে ফেলে, এছাড়া সম্ভব না। তবে এটা বেটার যে আপনার হিস্টোরি মাঝে মাঝে ক্লিয়ার করে রাখা। হুম, কারণ হিস্ট্রিটা ক্লিয়ার না করলে আচ্ছা হ্যাকাররা মানে আপনাকে রিড করে ফেলে যে আপনি আসলে কি ব্রাউজ করতেছেন, আপনি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন, মানে আপনাকে রিড করা ওর জন্য সহজ হয়। এজন্য ব্রাউজারের হিস্ট্রি অবশ্যই ক্লিয়ার করে রাখা ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কিছু শেয়ার করার আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি নাকি? কারণ হচ্ছে রোজার দিন বেশি সময় নিব না, আজানের সময় হয়ে গেছে, সবাই নামাজে যাবে। তো সুমিত দা কি আছেন? আমি দাদাকে একটু জয়েন করাচ্ছি। তো আপনারা যারা আজকে ক্লাসে জয়েন করেছিলেন, আমার রিকোয়েস্ট থাকবে নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন। কারণ নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আরও ডিপলি আলোচনা হবে এবং নলেজ শেয়ার হবে। আপনারা কিছু যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেগুলি নোট করে রাখবেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা যাতে করে এগুলি নিয়ে আলোচনা করতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা ওকে বললাম ওকে তো একটু একটু আগে যে কিভাবে আমরা আসলে নিজেদেরকে এবং আমরা অফিসে প্রোটেক্ট থাকতে পারি, মানে অ্যাটলিস্ট প্রাইমারি অ্যাটাক থেকে আমরা প্রোটেক্ট থাকতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে জি আবারও দাদা, ধন্যবাদ। টাইমটা এরকম হইলেই ভালো হয়। রমজান হ্যাঁ মাসে যদি হয় তাহলে যেন এরকম টাইমে হয়। হ্যাঁ, এই টাইমে হবে নেক্সট ক্লাসটা, আপনারা কাইন্ডলি একটু জয়েন করবেন। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আজকে ধন্যবাদ বিদায় ধন্যবাদ। নিচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু ওকে আলাইকুম সবাইকে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।